নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ নরওয়েকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করল ভারত সরকার। সরাসরি বার্তা দেওয়া হলো, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত নাক গলানো বন্ধ করুন। নরওয়ের ফরেন মিনিস্টার পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার পর নতুন দিল্লির মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এমইএ থেকে যে কূটনৈতিক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তা অত্যন্ত নজিরবিহীন এবং নমনীয়তাহীন। ভারত এখন আর আন্তর্জাতিক মঞ্চে ব্যাকফুটে থেকে ডিফেন্সিভ ডিপ্লোমেসি চালায় না, বরং সোজা ব্যাটে কাউন্টার অ্যাটাক করে। আজকের বিশ্ব রাজনীতি কোনো কাল্পনিক গল্পের জায়গা নয়। এখানে আবেগ দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয় না, চলে নিটল বাস্তব আর জাতীয় স্বার্থের হিসাব নিকাশ। ইউরোপীয় দেশগুলো এতদিন মনে করত যে তারা দক্ষিণ এশিয়ার ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যা খুশি মন্তব্য করবে, আর ভারতের মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি তা নীরবে সহ্য করে নেবে। কিন্তু দিন বদলেছে। নরওয়ের ফরেন মিনিস্টার এসপেন বার্টেট যখন পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক দারের সাথে একজোট হয়ে কাশ্মীর প্রসঙ্গ তোলেন, তখন ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। কথা বলতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় কথা বলুক পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকেতে হওয়া মানবাধিকার লঙ্ঘন আর পাকিস্তান পরিচালিত ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, নরওয়ের মতো একটি ইউরোপীয় দেশ যাদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো, তারা কেন হঠাৎ করে পাকিস্তানের পাতা ফাঁদে পা দিল? কেন ভারতের সাথে কোটি কোটি ডলারের বাণিজ্য চুক্তি থাকা সত্ত্বেও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদের মাটিতে গিয়ে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখালেন? এর পেছনে কি স্রেফ একটি কূটনৈতিক ভুল লুকিয়ে আছে, নাকি এর পেছনে কাজ করছে নরওয়ের অভ্যন্তরীণ রাজনীতি ও তাদের স্থানীয় ভোট ব্যাংক? কেন নরওয়ের পার্লামেন্টের সদস্যরা দিনের পর দিন পাকিস্তান অ্যাম্বাসির আয়োজিত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী সেমিনারে অংশগ্রহণ করেন? আর সবচেয়ে বড় কথা, পশ্চিমী বিশ্ব কেন একদিকে ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে সোচ্চার হয়, অথচ অন্যদিকে ভারতের ক্ষেত্রে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা আঞ্চলিক অখণ্ডতাকে বুড়ো আঙুল দেখায়? আজকের এই বিশেষ পর্বে আমরা নরওয়ের এই বিতর্কিত পদক্ষেপ, নরওয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক চক্রান্ত এবং তার জবাবে ভারতের নজিরবিহীন কূটনৈতিক কৌশলের সম্পূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটি ঘটনায় লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির চরম দ্বিমুখী নীতি। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। নরওয়ের ফরেন মিনিস্টার এসপেন বার্টেট এক সরকারি সফরে পাকিস্তানে যান। সেখানে পাকিস্তানের ফরেন মিনিস্টার তথা ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দারের সাথে তার বৈঠক হয়। আমরা সবাই জানি, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে যতই দেউলিয়া হোক না কেন, ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানো তারা কখনো বন্ধ করে না। এই বৈঠকেও পাকিস্তান যথারীতি কাশ্মীরি ইস্যুটিকে তুলে ধরে এবং আন্তর্জাতিক মধ্যস্থতার দাবি জানায়। সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো অভিজ্ঞ দূরদর্শী ডিপ্লোম্যাট এই ধরনের স্পর্শকাতর দ্বিপাক্ষিক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখেন। কিন্তু নরওয়ের ফরেন মিনিস্টার এই পেশাদার কূটনৈতিক শিষ্টাচার চরমভাবে লঙ্ঘন করেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেন যে পাকিস্তানের সাথে আলোচনায় কাশ্মীরের আঞ্চলিক স্থিতিশীলতা এবং আফগানিস্তানের পরিস্থিতি স্থান পেয়েছে। স্ক্রিনে আপনারা যে আর্টিকেলের হেডলাইনটি দেখছেন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, নরওয়ের ফরেন মিনিস্টারের এই অনভিপ্রেত মন্তব্যের পরেই ভারত সরকারের তরফ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। নরওয়ের ফরেন মিনিস্টার প্রকাশ্যে বললেন, তিনি পাকিস্তান সরকারের সাথে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলে অত্যন্ত সন্তুষ্ট। এর অর্থ কী দাঁড়ায়? এর অর্থ হলো, নরওয়ে পরোক্ষভাবে পাকিস্তানের সেই পুরনো বয়ানকেই সমর্থন দেওয়ার চেষ্টা করল, যা গত 7 দশক ধরে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছে। অথচ নরওয়ে খুব ভালো করেই জানে যে 1972 সালে সিমলা এগ্রিমেন্ট অনুযায়ী কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্পূর্ণ বায়োল্যাটারাল ইস্যু বা দ্বিপাক্ষিক বিষয়। এখানে তৃতীয় কোনো দেশের, তা সে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যই হোক বা নরওয়ের মতো ইউরোপের কান্ট্রি, কোনো প্রকার মধ্যস্থতা বা মন্তব্যের এক বিন্দু আইনি বা নৈতিক অধিকার নেই। নরওয়ের এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পর ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এমইএ যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই ভারতের নতুন কূটনৈতিক দিগন্ত নির্দেশ করে। অতীতে এই ধরনের ঘটনায় ভারত সরকারের প্রতিক্রিয়া থাকতো অত্যন্ত আনুষ্ঠানিক ও রক্ষণাত্মক। আগে বলা হতো, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমরা এর তীব্র নিন্দা জানাই।
কিন্তু এবার ভারতের এমইএ স্পোকপারসন রণদীপ জয়সওয়াল যে ভাষায় নরওয়েকে আক্রমণ করেছে তা সম্পূর্ণ কড়া ও কৌশলগত আক্রমণাত্মক অবস্থান বা কাউন্টার অফেন্সিভ স্ট্র্যাটেজি। এই খবরের শিরোনামটি ভালো করে খেয়াল করুন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো রাগঢাক না করে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিয়েছেন। রণদীপ জয়সওয়াল সরাসরি জানিয়েছেন, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ আর ইন্টিগ্রাল অ্যান্ড ইনলাইনেবল পার্ট অফ ইন্ডিয়া। কিন্তু ভারত তাদের বিবৃতি কেবল একটি প্রচলিত বাক্যে শেষ করেনি। এমইএ মুখপাত্র আরও যোগ করেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবে কাশ্মীর নিয়ে কোনো চিন্তা বা উদ্বেগ থাকে তবে তাদের নজর দেওয়া উচিত পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকেতে। কিভাবে সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, কিভাবে মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং কিভাবে পিওকের জমিকে ভারত বিরোধী ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাসবাদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। নরওয়ের উচিত সেদিকে চোখ বাড়ানো। ভারতের সাবেক ফরেন সেক্রেটারি এবং প্রবীণ কূটনীতিবিদ কনওয়াল সিব্বাল এই ইস্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, নরওয়ের ফরেন মিনিস্টারের এই বক্তব্য অত্যন্ত আপত্তিজনক। পাকিস্তান যখন পিওকেতে চরম অন্যায় আর সন্ত্রাসবাদ লালন পালন করছে তখন নরওয়ের মন্ত্রী সেখানে গিয়ে পাকিস্তানকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তিনি এমইএকে একটি অত্যন্ত শক্ত ডিপ্লোম্যাটিক ওয়ার্নিং দেওয়ার পরামর্শ দেন, যা ভারত সরকার অক্ষরে অক্ষরে পালন করেছে। ভারতের এই পরিবর্তনের মূল রহস্য কোথায়? ভারত এখন নরওয়েকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে মন্তব্য করলে ভারতকে চুপ করিয়ে রাখা যাবে না। নরওয়ে যদি পাকিস্তানের সুরে সুর মেলায় তবে ভারতের অধিকার আছে বিশ্বমঞ্চে নরওয়ের ডিপ্লোম্যাটিক ভণ্ডামিকে তুলে ধরার। এখন প্রশ্ন উঠতেই পারে, নরওয়ে কেন বারবার এই একই ভুল করে? ভারত ও নরওয়ের মধ্যে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও কেন নরওয়ের রাজনীতিবিদরা কাশ্মীর নিয়ে বিতর্কিত অবস্থান নেন? এর মূল কারণ বুঝতে হলে আমাদের নরওয়ের অভ্যন্তরীণ রাজনীতি এবং গ্লোবাল জিওপলিটিক্সে তাদের ঐতিহাসিক ভূমিকার দিকে নজর দিতে হবে। প্রথমত, নরওয়ের রাজনীতিতে তাদের একটি নিজস্ব ধারণা বা মিথ রয়েছে। তারা নিজেদের মনে করে গ্লোবাল পিস ব্রোকার বা বিশ্বের প্রধান শান্তি মধ্যস্থতাকারী। 1990-এর দশকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ওসলো অ্যাকর্ডস কিংবা শ্রীলঙ্কার এলটিটি এবং সরকারের মধ্যে মধ্যস্থতার পেছনে নরওয়ের সক্রিয় ভূমিকা ছিল। নরওয়ের বিদেশ নীতি সবসময় এমন এক মানসিকতায় চালিত হয় যেখানে তারা নিজেদের বিশ্বের যে কোনো সংঘাতের মোড়ল বলে মনে করে। কিন্তু তারা ভুলে যায় যে দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক অবস্থান ইসরায়েল বা শ্রীলঙ্কার মতো নয়। ভারত একটি 140 কোটি জনসংখ্যার নিউক্লিয়ার পাওয়ার হাউস এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যাকে পশ্চিমের কোনো দেশ এসে নীতিশিক্ষা দিতে পারে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নরওয়ের স্থানীয় রাজনীতি ও পাকিস্তানের অভিবাসী ভোট ব্যাংক। আপনারা জেনে অবাক হবেন যে নরওয়ের রাজধানী ওসলোতে প্রায় 50,000-এরও বেশি পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক বসবাস করে। ছোট একটি ইউরোপীয় দেশের রাজনৈতিক সমীকরণে এই 50,000 ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী। নরওয়ের লেবার পার্টি এবং সোশ্যালিস্ট লেফট পার্টির মতো রাজনৈতিক দলগুলো অসলোর এই শক্তিশালী পাক ডায়াসপোরার উপর নির্বাচনী ফলাফলের জন্য গভীরভাবে নির্ভর করে। ইতিহাস দেখলে বোঝা যাবে 2022 এবং 2023 সালেও অসলোতে অবস্থিত পাকিস্তান অ্যাম্বাসি খোলাখুলিভাবে কাশ্মীর সলিডারিটি ডে এবং ভারত সরকার কর্তৃক আর্টিকেল 370 বাতিল করার বিরুদ্ধে প্রোপাগান্ডা সেমিনারের আয়োজন করেছিল। সেই সেমিনারগুলোতে শুধু পাকিস্তানি নাগরিকরা উপস্থিত ছিলেন না, বরং নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী কেল ম্যাগনে ব্যান্ডেভিক সহ নরওয়ের বেশ কয়েকজন রানিং মেম্বার অফ পার্লামেন্ট সেখানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। নরওয়ের পার্লামেন্টের বাইরে যখন ভারত বিরোধী বিক্ষোভ হয় তখন স্থানীয় রাজনীতিকরা নিজেদের ভোট ব্যাংক নিশ্চিত করতে সেই বিক্ষোভের সমর্থন জানান। অর্থাৎ নিজেদের দেশের ঘরোয়া রাজনীতির সমীকরণ মেলাতে এবং পাকিস্তানি কমিউনিটিকে সন্তুষ্ট রাখতে নরওয়ের মন্ত্রী ও সংসদ সদস্যরা ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশের জাতীয় স্বার্থকে বলি দিতে দ্বিধা করেন না। এই পুরো বিষয়টি পশ্চিমী বিশ্বের সেই দীর্ঘদিনের দ্বিমুখী আচরণ বা ডবল স্ট্যান্ডার্ডকে প্রকাশ করে। ইউরোপীয় দেশগুলো আজ ইউক্রেনের ক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আঞ্চলিক আইনের দোহাই দেয়। তারা রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে গোটা বিশ্বকে রাশিয়ার বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানায়। কিন্তু একই ইউরোপ যখন ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন তাদের সেই নৈতিক নীতি কোথায় অদৃশ্য হয়ে যায়। পাকিস্তান যখন 1947 সালে অন্যায্যভাবে ভারতের পিওকের এলাকা দখল করে রেখেছিল এবং আজও সেখান থেকে ভারতের সন্ত্রাসবাদী হামলা পরিচালনা করে, তখন নরওয়ের মতো দেশগুলো পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন যোগায় এবং ভারতের সীমানা নিয়ে মন্তব্য করে।
তবে 1926 সালের আজকের ভারত আর 1990-এর দশকের দুর্বল ভারত নয়। নরওয়ে হয়তো ভেবেছিল কাশ্মীর নিয়ে হালকা মন্তব্য করে তারা পার পেয়ে যাবে, কিন্তু ভারত সরকারের শক্ত অবস্থান প্রমাণ করেছে যে ভারতের রেড লাইন অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবচেয়ে বড় বিষয় হলো নরওয়ের সাথে ভারতের সম্পর্ক কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে অর্থনৈতিক লেনদেন। স্ক্রিনে প্রদর্শিত তৃতীয় এই আর্টিকেলটির দিকে নজর দিন। ভারত সম্প্রতি ইএফটিএ বা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে ঐতিহাসিক ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। নরওয়ে হলো এই ইএফটিএ জোটের অন্যতম প্রধান সদস্য। এই চুক্তির অধীনে নরওয়ে সহ ইউরোপীয় 4 দেশ ভারতে আগামী 15 বছরে 100 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, নরওয়ের বিশ্বের বৃহত্তম সভারেন ওয়েলথ ফান্ড গভর্নমেন্ট পেনশন অ্যান্ড গ্লোবালের হাজার হাজার কোটি টাকা ভারতের শেয়ার বাজার এবং কর্পোরেট সেক্টরে বিনিয়োগ করা রয়েছে। ভারত নরওয়ের জন্য একটি বিশাল এবং অপরিহার্য ইমার্জিং মার্কেট। নরওয়ের বাণিজ্য ও অর্থনৈতিক ভবিষ্যৎ এখন ভারতের সাথে গভীরভাবে যুক্ত। সুতরাং নরওয়েকে এটা বুঝতে হবে যে ইকোনমিক লিভারেজ এখন ভারতের হাতে। ভারত যদি কূটনৈতিক কঠোরতা বাড়ায় তবে তার প্রভাব নরওয়ের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের উপর পড়তে বাধ্য। নরওয়ে যদি ভারতের সাথে নিজেদের বিশাল অর্থনৈতিক অংশীদারিত্বকে সুরক্ষিত রাখতে চায় তবে তাদের পাকিস্তান স্পন্সার্ড প্রোপাগান্ডা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ভারতের স্পষ্ট বার্তা, বাণিজ্য আর ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা একই সাথে চলতে পারে না। পরিশেষে একটা কথাই বলা যায়, নরওয়ের ফরেন মিনিস্টারের এই অহেতুক মন্তব্য ভারতের কূটনৈতিক অবস্থানকে বিন্দুমাত্র নড়বড়ে করতে পারেনি, বরং ভারতের কঠোর জবাবের কারণে নরওয়ে নিজেই আজ বিশ্বমঞ্চে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে নিজেদের স্বার্থ ও অখণ্ডতা রক্ষায় নতুন দিল্লি বিন্দুমাত্র আপোস করবে না। নরওয়েকে যদি দক্ষিণ এশিয়ায় নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে হয় তবে তাদের বোঝা উচিত যে কাশ্মীর ভারতের অখণ্ড অংশ এবং এই বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা বিশ্বের কোনো শক্তির নেই। নরওয়ের এই দ্বিমুখী ভূমিকা এবং ভারতের এই আক্রমণাত্মক ডিপ্লোম্যাটিক রেসপন্স নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে ইউরোপীয় দেশগুলোকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য ভারতের আরও কড়া অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।